আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব, আজকে তারা এখানে অনুপস্থিত কেন? আমি জিজ্ঞাসা করব। একটা সময় ছিল যখন নারায়ণগঞ্জ মানে একটা নাম, শুধু একটা নাম। সেই নামটা উচ্চারিত হলে ব্যবসায়ী চুপ হয়ে যেত, রাজনৈতিক নেতারা মাথা নিচু করত, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই সেই নামের সামনে দাঁড়াতে সাহস পেত না। সেই ব্যক্তিটি নিজেকে জনপ্রতিনিধি বলতেন, কিন্তু বাস্তবে তিনি চালাতেন একটা সমান্তরাল ক্ষমতার কাঠামো। তার একটা বাক্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে আছে। সেই বিখ্যাত দুটো শব্দ, খেলা হবে। মজার বিষয় হলো, সেই শব্দজোড়া পরবর্তীতে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও ধার করেছিলেন, কিন্তু মূল উদ্যোক্তা ছিলেন তিনি। 5 আগস্টের পর যখন বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পতন ঘটল, তখন এই ব্যক্তিটিও দেশ ছাড়লেন, চলে গেলেন সমুদ্রের ওপারে। মাসের পর মাস নীরব ছিলেন, কিন্তু গত 3-4 দিন ধরে হঠাৎ করেই তিনি আবার সামনে আসতে শুরু করেছেন। আমেরিকার বিভিন্ন শহরে তাকে দেখা যাচ্ছিল। তিনি প্রবাসী সমর্থকদের সামনে কথা বলছিলেন। উদ্দেশ্য ছিল পরিষ্কার, 15ই আগস্ট সামনে রেখে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা। তাদের নেতৃত্ব থেকে বার্তা এসেছিল ডিসেম্বরে তারা দেশে ফিরছেন। অবশ্য কোন ডিসেম্বরে সেটা স্পষ্ট করে কেউ বলেনি। ডিসেম্বর তো শুধু এই বছরে আসবে না, ডিসেম্বর আসবে পরের বছরও, তার পরের বছরেও। কাজেই এই প্রতিশ্রুতির মেয়াদ আসলে কতদিন সেটা একটা রহস্যই থেকে যাচ্ছে। যাই হোক, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি আমেরিকার একটি শহরে একটি অনুষ্ঠানে গেলেন, একটি বিল্ডিং এর ভেতরে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন, আমেরিকা শুধু তার সমর্থকরাই থাকে না, সেখানে থাকে সেই লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা গত জুলাই আন্দোলনকে বুকে ধারণ করে, যারা নিজেদের পরিবারের সদস্যকে হারিয়েছে, যাদের বন্ধুর গুলি খেয়েছে, যাদের চোখের সামনে একটা রাষ্ট্রযন্ত্র নিজেদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। খবর পৌঁছে গেল দ্রুত, প্রবাসী জুলাই যোদ্ধারা সেই বিল্ডিং ঘিরে ফেলল। চারদিক থেকে, ভেতর থেকে কেউ একজন তাকে জানালো, পরিস্থিতি ভালো না, দ্রুত শেষ করুন। তিনি তড়িঘড়ি করে অনুষ্ঠান গুটিয়ে নিলেন, বের হলেন। কিন্তু বের হয়ে দেখলেন রাস্তায় অপেক্ষা করছে সেই মানুষগুলো যাদের তিনি একসময় পাত্তাই দিতেন না। তাকে ধাওয়া করা হলো, দৌড় দিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লেন। এবং সেখানে তাকে যা বোঝানো হলো সেটা ছিল সম্পূর্ণ প্রতীকী একটা বার্তা। এই বার্তাটা তার জন্য নয়, এই বার্তাটা সেই প্রতিটি মানুষের জন্য যারা মনে করেন দেশ থেকে পালিয়ে গেলেই সব শেষ, পৃথিবীর ছোট হয়ে আসছে, পালানোর জায়গা কমে যাচ্ছে। কিন্তু এখানে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড়টা আসে। এবার আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা বলবো যার নাম শুনে এখনো অনেকের শিরদাঁত দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এই ব্যক্তিটিকে একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর একটির প্রধান বানানো হয়েছিল। তার চেহারা ছিল সাধারণ, কালো করুণের, কথা বলতেন ধীরে ধীরে, মুখে এক সময় একটা হালকা হাসি লেগে থাকতো। কিন্তু সেই হাসির আড়ালে যে অন্ধকার লুকিয়েছিল সেটা আজ তিনি নিজেই উন্মোচন করছেন। তিনি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সেই চ্যানেলটি চালান এমন একজন নারী যাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেকেই চেনেন একটি বিশেষ ঘটনার জন্য। একজন প্রবীণ সাংবাদিক এবং আইনজীবী তাকে একটি টেলিভিশন অনুষ্ঠানে কিছু কঠিন সত্য প্রশ্ন বলেছিলেন। সেই প্রশ্নের প্রতিশোধ হিসেবে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলো, তাকে জেলে নেওয়া হলো এবং সেই অপমান এবং যন্ত্রণা সইতে না পেরে তিনি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই হলো সেই পুরো পটভূমি। এখন সেই চ্যানেলে এসেছেন এই প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং তিনি যা বলছেন সেটা শুনলে যে কোনো সুস্থ মানুষের মাথায় রক্ত জমে যাওয়ার কথা। তিনি বলছেন 4 আগস্ট রাতে, মধ্যরাতের পর প্রায় 12:30টার দিকে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। সেখানে ছিলেন দেশের সামরিক কর্মকর্তারা। সেনাপ্রধান নিজে নির্দেশ দিয়েছিলেন ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে, বাকি জায়গাগুলোতে পুলিশ থাকবে। পুলিশের দায়িত্ব ছিল তিনি নিজে এবং তার দল। সেনাপ্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে, ক্ষমতার কাঠামো টিকে রাখা হবে। কিন্তু 5 তারিখ সকালে সবকিছুই যেন উল্টে গেল। সেনাবাহিনী যেখানে যেখানে মোতায়েন ছিল সেখানে তারা বিক্ষুব্ধ জনতাকে আটকালো না, শাহবাগের পথে ছেড়ে দিল, যাত্রা বাড়িতে পথ ছেড়ে দিল। একের পর এক ব্যারিকেড সরে গেল এবং লক্ষ লক্ষ মানুষ ঢাকার কেন্দ্রে প্রবেশ করলো। এই প্রাক্তন গোয়েন্দা প্রধানের কণ্ঠে যে আফসোস ঝরে পড়ছিল সেটা শুনলে গা শিউরে ওঠে। তিনি আক্ষেপ করছেন এই জন্য নয় যে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি আক্ষেপ করছেন এই জন্য নয় যে আইনের শাসন ভেঙে পড়েছে। তার আক্ষেপ কারণটা হলো আরো ভয়াবহ। তিনি আফসোস করছেন কারণ 5 আগস্টে আরো বেশি মানুষকে হত্যা করা হয়নি।
তার ভাষায় আরও 10,000 20,000 মানুষকে শেষ করা উচিত ছিল। ঢাকার রাজপথে রক্তের বন্যা বয়ে দেওয়া উচিত ছিল, তাহলে নাকি ক্ষমতার পালা বদল ঘটতো না। একটু থামুন, একটু ভাবুন। একজন রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তি, যাকে জনগণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব দিয়েছিল, তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি আরও বেশি মানুষ মারতে চেয়েছিলেন। এই একটা বাক্যই যথেষ্ট বুঝে নেওয়ার জন্য যে আগের শাসন আমলে কারা বসেছিলেন ক্ষমতায়, তাদের মানসিকতা কেমন ছিল। এবং এই মানুষটা অতীত ইতিহাস যদি দেখেন, তাহলে তার এই কথাগুলো অবাক হওয়ার কিছু নেই। এই সেই ব্যক্তি যিনি একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে নিরপরাধ মানুষকে ধরে আনা হতো, তাদের হাতে ধর্মীয় গ্রন্থ বা বই ধরিয়ে দেওয়া হতো, তারপর ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে ঘোষণা দেওয়া হতো তারা জঙ্গি। এই অজুহাতে তারপর অভিযান চালানো হতো, যে কোনো আগে থেকে 20, 50 বা শতাধিক মানুষকে আটকে রাখা হতো এবং সেই অভিযানের নামে তাদের সবাইকে শেষ করে দেওয়া হতো। প্রতিবার একই কৌশল, প্রতিবার একই ছক। জঙ্গি দমন নামে নিরস্ত্র মানুষ হত্যা হতো এবং সেই পুরো প্রক্রিয়াটি চলতো একটি প্রতিবেশী দেশের সরাসরি তত্ত্বাবধানে এবং প্রশিক্ষণে। দুই দিক থেকে বেতন আসতো, দুই দিক থেকে নির্দেশনা আসতো এবং মাঝ পথে প্রাণ হারাতো সাধারণ মানুষ, সাধারণ বাঙালি নাগরিকরা। আজ সেই মানুষটি নিজের মুখোশ নিজেই খুলে ফেলেছে। তারা ভেতরে যে হিংস্রতা, যে রক্ত পিপাসা, সেটা তিনি আর লুকিয়ে রাখতে পারছিলেন না। বরং এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। সময় বদলায় এবং সময় বদলানো যায়। একদিন ক্ষমতার শীর্ষে বসা মানুষের হত্যার পরিকল্পনা করছিল, তাদের নিজেদের মুখ থেকেই একদিন সে সত্য বেরিয়ে এসেছে। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি, কারণ আরও একটি চরিত্র রয়েছে এই নাটকে, যার ভূমিকা হয়তো সবচেয়ে বিপজ্জনক। কুষ্টিয়ার সাম্প্রতিক একজন রাজনৈতিক নেতার উপর হামলা হয়েছে এবং সেই হামলার পিছনে যারা ছিল তাদের পরিচয় এখনো জানা যায়। তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক জোটের সাথে সংশ্লিষ্ট। কিন্তু মজার বিষয় হলো, এই একই গোষ্ঠী এখন সারা দেশে আরও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিক্ষোভ করে বেড়াচ্ছেন, নিজের হামলা করছেন এবং নিজেরাই ভিকটিম কার্ড খেলছেন। এটাই হলো বর্তমান রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর খেলা। এবং এই খেলার নায়ক হলেন এমন একজন যিনি একসময় গণ আন্দোলনের প্রতীক ছিলেন। মানুষ তাকে বিশ্বাস করছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন যখন তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছিল, যখন বন্দুকের বাট দিয়ে তাকে পেটানো হচ্ছিল, তখন সাধারণ মানুষ তার হয়ে রাস্তায় নেমেছিল, প্রতিবাদের ঝড় তুলেছিল। সেই মানুষটি আজ ক্ষমতার স্বাদ পেয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হয়েছেন। তিনি এখন হুমকি দিচ্ছেন, বলছেন কেউ বাড়াবাড়ি করলে তাদের আগের অবস্থানে ফিরে নেওয়া হবে। এই ভাষা, এই হুমকি, এই ক্ষমতার দম্ভ, এগুলো কি আপনার পরিচিত লাগছে না? এই একই ভাষা তো আমরা আগেও শুনেছি, শুধু মুখ বদলেছে, কণ্ঠ বদলেছে, কিন্তু বাণী একই রয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, পরিবর্তনটা আসলে কোথায় হলো? চেহারার বদলালো, পোশাক বদলালো, দলের নাম বদলালো, নাকি মানসিকতা? সেটা কি 1 ইঞ্চিও নড়ল? যে মানুষটি নিজে নির্যাতিত হয়ে সে নিজেই আজ নির্যাতনের ভাষায় কথা বলছে, এটা কি ক্ষমতার স্বভাব, নাকি এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির চিরন্তন অভিশাপ? একটা কথা মনে রাখবেন, ইতিহাস চক্রাকারে ঘোরে। আজ যারা ক্ষমতার মসনদে বসে হুঙ্কার দিচ্ছেন, তারা একবার পেছনে ফিরে তাকানো উচিত, কারণ ঠিক এই একই মসনদে একদিন অন্য কেউ বসেছিল এবং সেই মসনদ তাকে নামতে বাধ্য করেছে এবং সেই মসনদ থেকে তাকে নামতে হয়েছিল রাতের অন্ধকারে, চুপচাপ, কোনো বিদায় ছাড়া, কোনো সম্মান ছাড়া। আমেরিকার রাস্তায় ধাওয়া খাওয়া সেই পলাতক নেতা, ইউটিউবের সেই গণহত্যার আফসোস করা সেই প্রাক্তন গোয়েন্দা প্রধান, আর দেশের মাটিতে দাঁড়িয়ে ক্ষমতার দম্ভ দেখানো সেই তথাকথিত গণনেতা, এই 3টি চরিত্রই আসলে একই গল্পের 3টি অধ্যায় এবং এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। সেই শেষ অধ্যায়টা কে লিখবে? আপনি, আমি, এই দেশের প্রতিটি সচেতন নাগরিক? আমাদের নীরবতায় যদি হয় আমাদের উত্তর, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কিন্তু আমরা যদি জেগে থাকি, যদি প্রশ্ন করতে থাকি, যদি দায়বদ্ধতার জায়গাটা শক্ত করে রাখি, তাহলে হয়তো একদিন এই ভূখণ্ডের সত্যিকারের পরিবর্তন আসবে। আপনার কি মনে হয়, এই যে একই ধরনের মানুষ বারবার ক্ষমতায় আসছেন, বারবার একই ভাষায় কথা বলছেন, এর থেকে বেরোনোর পথটা আসলে কোথায়? আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানান, কারণ এই আলোচনা শুধু আমার বা আপনার নয়, এই আলোচনাটা পুরো জাতির জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।